তার অন্তর্জালে দেশ বিদেশের কত পদাবলী অংশুমালী। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা চলে এসেছি অংশুমালী আয়োজিত ভাষাতত্ত্ব বিষয়ক অনুষ্ঠান বর্ণবীক্ষণের আজকের পর্ব নিয়ে। আজ প্রতি পর্বের মতোই আমাদের সঙ্গে ভাষা গবেষক নারায়ণ চন্দ্র দাস রয়েছেন। নারায়ণ বাবু, আপনাকে আজকের শুভ সন্ধ্যা। শুরু করা যাক আলোচনা। দর্শক বন্ধুদেরও শুভ সন্ধ্যা। দর্শক বন্ধুদের কয়েকটা প্রশ্ন আছে, আমরা অবশ্যই সেই প্রশ্নে আসব। তার আগে গতদিন আমাদের আর কি সময় ছিল না বলে অনুষ্ঠানটা বন্ধ করতে বাধ্য হয়েছিলাম আমরা একটা সময় শেষ হয়ে যাওয়ায়। তো আমার মনে হয় যেখানে আপনি বন্ধ করেছিলেন সেখান থেকে কন্টিনিউ করে বিষয়টা ক্লোজ করলে তারপরে আর কি দর্শক বন্ধুদের প্রশ্নে আমরা আসব। দর্শক বন্ধুদের কাছ থেকে আমরা দুটো প্রশ্ন পেয়েছি, সেখানে আমরা আসব। তবে আপনি ঋ নিয়ে আলোচনা করছিলেন, আর সেখানে আমাদের আপনি আলোচনাটা যেটা করছিলেন ঋক নিয়ে আলোচনা করছিলেন, তার আগে আর্য নিয়েও আলোচনা করছিলেন। তো সেইটা এখনো পর্যন্ত সমাপ্ত হয়নি, অসমাপ্ত থেকে গেছে। তো সেই কারণে আমি আপনার কাছে অনুরোধ করব যে আপনি আগে যদি গত পর্বের আলোচনাটা যেখানে শেষ করেছিলেন সেখান থেকে আর কি শুরু করে আগে শেষ করুন, তারপরে আমার প্রশ্ন হোক বা দর্শক বন্ধুদের প্রশ্ন, তারপরে আমি আসছি। মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। আমি অর্ক শব্দটাও বলেছিলাম, সেটাও একটু অসমাপ্ত আছে না? অর্ক শব্দটাই বলেছিলাম কি না? ঋক শব্দটা, সরি, ঋক শব্দ নিয়ে আলোচনা হচ্ছিল। ঋক শব্দের মধ্যে আমি বলেছিলাম কয়ে তো করণ হয়, ক্রিয়া বা কারীকে বোঝায়, যিনি ক্রিয়াটা করবেন। ঋক ক্রিয়াটা যিনি করবেন, অর্থাৎ আবর্তনমূলক গতিতে আবর্তিত হতে থাকবেন। আবর্তিত হবেন যিনি, সেই ক্রিয়াকারী যে ক্রিয়াটা করবেন সেটা হচ্ছে ক। এখন ক্রিয়াটা নানান কাজ হতে পারে, কৃষিকাজ হতে পারে, মানে বস্তু জগতের, বাস্তব জগতের আমাদের যেসব প্রয়োজন আছে, উৎপাদন করা দরকার সম্পদের, যেগুলো আমাদের লালন পালন করবে, খাদ্যদ্রব্য, বস্ত্র ইত্যাদি, তারপরে বাসস্থান, নিত্য প্রয়োজনীয় অনেক কিছু যেটা জনন করতে হয়, সেই জনন কর্মে আমাদের আবর্তন করে যেতে হয়। এবং এটা একটা নিত্য কর্মের মতো বা মরশুমি কর্মের মতো, ঋতুর বা পর্যায় গমনের মতো, প্রত্যেকটা পর্যায়ে সেই একই কাজের পুনরাবৃত্তি আমরা করতে থাকি, আমরা আবর্তন করতে থাকি, ক্রিয়াকর্মে আমরা আবর্তন করতে থাকি। এটাকেই বলা হয় ঋক। কয়ে হচ্ছে করণ বা ক্রিয়াকারী যে কাজে আবর্তিত থাকবেন, সেটাই ঋক। সেটা হতে পারে যে আমি আবর্তন করব, যে কাজটা করব সেই কাজের রূপরেখাটা কি হবে, তার কিছু লক্ষ্য থাকবে, তার প্রকল্প রচনা করব, কিভাবে কাজটা করব, তারপরে যেভাবে কাজটা করলে আমার মনের ত্রাণ হবে, আমার মঙ্গল হবে, কল্যাণ হবে। অর্থাৎ মন্ত্র শব্দের ভেতরে যে অর্থটা আছে, মনকে যে ত্রাণ করে, পরিত্রাণ করে, মনের ভেতরে আকুতি আছে, অসন্তুষ্টি আছে, যেহেতু আমি ঠিক মতো সৃজন করতে পারছি না, জনন করতে পারছি না, উৎপাদন করতে পারছি না, প্রয়োজনীয় দ্রব্য পরিবার বা সমাজের ভোক্তান করতে পারছি না, তাদের মুখে অন্ন তুলে দিতে পারছি না, এই যে যন্ত্রণা, এই যন্ত্রণার থেকে যদি আমার মনকে পরিত্রাণ করতে হয়, সেই জন্য প্রথমে মন্ত্র রচনা করতে হয়। সেই জন্য আমি যে যাগযজ্ঞ করব, কর্মযজ্ঞ পরিচালনা করব, তার যাগযজ্ঞের উপাচার কি হবে, উপচার কি হবে, কি কি উপকরণ লাগবে, এই সমস্ত ব্যাপার, কি কি পদ্ধতি, প্রযুক্তিগত দিক, কি কি হাতিয়ার ব্যবহার করব, বীজ বপন করার পরে তার লালন পালন কিভাবে করব, যদি কৃষিকাজ হয়, যদি শিল্পকর্ম হয়, কাঁচামাল কি কোথায় আসবে, কতজন দক্ষ শ্রমিকের প্রয়োজন হবে, কত মূলধন দরকার হবে, কতটা জমি, কতটা যন্ত্রপাতির যোগান, কত পরিমাণ লাগবে, আমি কতটা উৎপন্ন করব, এই সমস্তটার একটা প্রকল্প রচনা করতে হয়। সেটাকেই বলতে পারেন আপনারা প্রজেক্ট, বা যজ্ঞের আগে যে একটা প্রকল্প রচনা করে যে ঘটনাটা বাস্তবে ঘটবে তার একটা প্রতীকী আচরণ। যেমন অনেক সময় প্রজেক্টের ডেসক্রিপশন দেওয়া হয়, কোথাও একটা ব্রিজ করতে হবে, কোথাও একটা ফ্যাক্টরি করতে হবে, সে ফ্যাক্টরির চেহারা কেমন হবে, ব্লু প্রিন্ট যেটা বলে। তো ওই বেদের, বৈদিক সভ্যতায় ঋগ্বেদ মানে যেখানে এই
যে মন্ত্রে আমাদের আবর্তন সৃজনের মানে সৃজন কর্মে, জ্ঞান চর্চার ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে আমাদের যে আবর্তনের যে পরিধি কি হবে, তার লক্ষ্য কি হবে, তার উপকল্প, বা যেটা করলে আমার ত্রাণ হবে, সমাজের ত্রাণ হবে, পরিবারের বা ব্যক্তির ত্রাণ হবে, সেই মন্ত্রগুলো উচ্চারিত হতো। অর্থাৎ সেখানে তার ভেতরে সমস্ত ওই যে অগ্নি বা মিত্রাবরুণ কিংবা ইন্দ্রের স্তুতি করা হচ্ছে। তো এই ঋক মানে স্তুতিও হয়, অর্চনা হয়, প্রার্থনা করা হয়। অর্থাৎ যে সমস্ত শক্তির কাছ থেকে আমরা প্রার্থনা করি, সেই শক্তির প্রয়োগ করেই তো আমরা জ্ঞান শক্তি এবং কর্মশক্তিকে, আমাদের আত্মশক্তিকে আমরা বাড়িয়ে তুলতে পারি এবং আমরা উৎপাদন করতে পারি, সফল হতে পারি। সেই জ্ঞানগুলোকে তারা শ্লোকে মন্ত্রের মতো করে তারা যে বেদে রচনা করেছেন সেটা হচ্ছে রি করেছেন তারা। আবর্তনমূলক কাজকর্মের ৭৭টা অভিজ্ঞানটা তারা ওখানে লিপিবদ্ধ করেছেন, যাতে সেই জ্ঞান নিয়ে প্রযুক্ত করে কর্মে বা জ্ঞান চর্চার ক্ষেত্রে সেই ঋগ্বেদের মন্ত্রগুলোর বুঝে আত্মস্থ করে সেটা যদি প্রয়োগ করতে পারি, তাহলে আমরা আমাদের লক্ষ্য সাধন করতে পারবো। এই ঋকের অর্থটা আমরা যখন বলছি আবর্তনকারীর আবর্তনশীলতা, এটা যেমন এটা একটু অস্পষ্ট, এটা একটা সার্বজনীন অর্থ, সর্বত্র এটা প্রয়োগ করা যায়। কিন্তু আমরা যখন ঋক বলতে ঋগ্বেদের কথা বলি, তখন ওই মন্ত্রের কথাগুলো আসে, ঋকের শ্লোকগুলোর কথা আছে। ঠিক আছে, এই হলো ঋকের কথা। আর আমি বলতে গিয়েছিলাম আর্যর মধ্যে আসলে অর্য কথা থেকেই আর্য হয়েছে। অর্যের বৃদ্ধি হলো আর্য। থেকে যদি গমন করতে থাকে, অরগুলো আমরা যদি এক একটা অর হই, বা আমি যে ফসল ফলাবো, ধানের চারা বা গমের চারাগুলো, সেগুলো যদি অর হয়, সেই যদি করে এগোতে থাকে, ওই যে আমি চাকার উদাহরণ দিয়েছিলাম, চাকার ভেতরে যে স্পোকগুলো থাকে, অরগুলো, সেগুলো বৃত্তাকারে আবর্তন করতে থাকে। এই আবর্তন করাটাকেই আমরা বলছি অরগুলো করে যেন এগিয়ে দৌড়ে ছুটে আবর্তনের অরবিট ধরে সে ছুটে চলেছে, করে দ্রুত গতিতে এগিয়ে চলেছে, আবর্তিত হচ্ছে। তো এই আর্যকে জাতি বলা হবে কিনা একটা প্রশ্ন আছে, দেখবেন কৃতিরঞ্জন একটা প্রশ্ন করেছেন যে আর্য এবং অনার্যের মধ্যে পার্থক্য কি, সেটা আমি পরে আলোচনা করব। এটা এতটাই বৃহৎ একটা, হ্যাঁ, মানে উনি বলতে চেয়েছেন অনার্যটা কি শুধুমাত্র আর্যের বিপরীত হিসাবে ব্যবহৃত হয়, এটা উনি বলতে চেয়েছেন। আর্যটা কি অর্থে ব্যবহৃত হচ্ছে সেটা বুঝলে সেটা বলা যায়। আর্য যদি জাতি অর্থে বোঝায়, আর্য নিয়ে অনেক বিতর্ক আছে, আর্য জাতি আছে, অনার্য জাতি। তবে অনার্যটা যদি আমরা হরিচরণ দেখি, সেখানে কিন্তু অনার্যের অনেক রকমের অর্থ আছে, এবং অনার্যটাকে সেই রকম অর্থে আর কি ব্যবহারও করা যায়, কখনো পাপী অর্থে। যেহেতু অনেক সময় লাগবে আর্য অনার্যের ব্যাখ্যাটা, আমি এই মুহূর্তে আর্যতেই সীমাবদ্ধ থাকি, ওটা আলাদা করে বলতে হবে আলোচনাটা। একদম আপনি আপনার সময় মতো। অর্যটাই আর্য হয়েছে। অর্যর জটা দ্বিত্ব হবে। কেন হবে? যে এই যে যাওয়াটা নিত্য কর্মের মতো, এই আবর্তন কর্মযজ্ঞ প্রতি মরশুমি পর্যায়ক্রমে আমাদের যে চাষবাসের কাজ, শিল্প উৎপাদনের কাজ, প্রতি বছরই দেখবেন বাজেট হয়, সেই অর্থ লগ্নি করা হয়, লক্ষ্য স্থির করা হয়, সেইভাবে প্রতি বছরই উৎপাদন কর্ম চলতে থাকে। কৃষি উৎপাদন, শিল্প উৎপাদন বা সেবামূলক উৎপাদন, সার্ভিস সেক্টরেও আজকাল প্রচুর উৎপাদন হয়। এই যে ইনফোটেক, প্রযুক্তিগত যে সার্ভিস দিয়ে যে প্রতি বছর মরশুমি জনন হয়, প্রতি বছরের লক্ষ্য থাকে এই যে কাজগুলো করছে, মানে সৃজনশীল পুরনো পদ্ধতিতে আবর্তন করা, তার সঙ্গে নতুন জ্ঞান, নতুন পথেও আবর্তিত হওয়া, এই দুটোর কথাই কিন্তু আর্য শব্দের মধ্যে রির মধ্যে আছে। অর্থাৎ পুরাতন আবর্তন থেকে বেরিয়ে উদ্লোকে গিয়ে নতুন ভাবে আবর্তিত হওয়ার কথাও কিন্তু এই রি বর্ণের যে অর্থ তার ভেতরে আছে। আসলে রি মানে হচ্ছে, আমি যখন হচ্ছে তখন আমি আবর্তনকারী অর হিসেবে কাজ করছি। ঋক মানে আমি যখন কি করছি, ঋক করছি মানে ঋগ্বেদের মন্ত্র উচ্চারণ করছি, যে মন্ত্রের মূল কথাগুলোকে আমি কার্যে পরিণত করব। তো এইটা করতে গিয়ে যে আমি শুধু গতানুগতিক কাজই করবো তা না, আমি নতুন সৃজনশীল আবর্তও তৈরি করে সেখানে আবর্তিত হতে পারি। তো অনেক সময় হয় কি, অধিকাংশ জায়গায় এই
আহ, নতুন নতুন সৃজন করে নতুন পদ্ধতিতে আবর্তিত হওয়া, নতুন নতুন উৎপাদন কর্মযজ্ঞে আবর্তিত হওয়া না হয়ে একই কর্মযজ্ঞে বারবার পুনরাবৃত্তি করতে করতে আমরা মৌলবাদী হয়ে যাই, আমরা সৃজনশীলতা নষ্ট হয়ে যায়। তখন সেই কাজগুলোকে বলা হয় উপজীব্যতা হেতু। ধরুন যিনি যজ্ঞ পরিচালনা করতেন, পুরোহিত, যেমন একজন সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার কোনো কোম্পানির, যেসব কোম্পানিগুলো দেখবেন লাটে উঠে যাচ্ছে, আমরা বলি হালকা কথায় বলে কোম্পানিটা লাটে উঠে গেল, মানে এটা টিকবে না, এর এখন লস হচ্ছে, এরকম ঘটনা। তো এই যে কাল দেখা গেল তার যে পুরোহিত, যে সে এক পথেই চলেছে, তো সেইভাবেই উৎপাদন করে যাচ্ছে। এর ভেতরে যেমন ধরুন যারা এই যে ইন্টারনেটের ক্ষেত্রে যারা ফাইবার অপটিক্যাল নিয়ে চলছে, তারা স্যাটেলাইটের মাধ্যমে যারা ইন্টারনেটকে দিয়ে সবাইকে যুক্ত করছে, সেটা অনেক আধুনিক পদ্ধতি। যারা ওই ফাইবার কেবল দিয়ে যেটা করছে ওরা, তারের মাধ্যমে, ফাইবারের মাধ্যমে, সেটা অন্য আগেকার যে তার ছিল তার চেয়ে উন্নত, কিন্তু সেই ফাইবার অপটিক্স এখন ব্যাকডেটেড হয়ে গেছে। ফলে যারা ফাইবার অপটিক্স নিয়ে কাজ করতো ইন্টারনেটের ব্যবসা, তাদের ব্যবসা নষ্ট হয়ে যায়, তারা লস করছে, তারা লাভ করতে পারছে না, তাদের এটা লালবাতি জ্বালানোর মতোই অবস্থা। তো এইটা যখন হয়ে যায়, তখন তারা ওই পুরোনো পথেই চলতে থাকে, ফলে সমাজ এগোয় না, উৎপাদন বাড়ে না। একটা শ্যাওলার যেমন জলের, যদি শ্যাওলা জমে, জলের গতি যেমন রুদ্ধ হয়ে যায়, তেমনি যে কোনো আবর্তনমূলক কাজে এই ব্যাপারটা হয়। এটাই হয়েছিল। যারা আমাদের দেশে উৎপাদনের যজ্ঞ পরিচালনা করতেন, চিফ পুরোহিত যিনি ছিলেন, তারা সেই ওই খালি যজ্ঞই করে, যজ্ঞের মন্ত্রই উচ্চারণ করে যাচ্ছেন। ফলে তখন হয়ে গেল কি, উপজীব্যতা হেতু উপকর্ম, অর্থাৎ উনি এটাকে উপজীবিকা হিসেবে মানে একইভাবে আবর্তন, পুরোহিতের মন্ত্রের অর্থও ভুলে গেছেন। মন্ত্র এখন পুরোহিতদের আমরা বলি না চেটিকিধারী পুরোহিত, পুরোহিত মন্ত্রের অর্থও জানে না, কিন্তু পুরোহিতকে দিয়েই আমরা পুজো করাচ্ছি, সে মন্ত্রের অর্থ ভুলে গেছে। ফলে সে যেন এটা তার উপজীব্যতা, তার বেঁচে থাকার আশ্রয় হিসেবে সেইটা উপগম্য, সেটাকে আবার সেই পথেই গমন করে আবর্তিত হচ্ছে, উপজীবিকা হিসেবে গ্রহণ করেছে, করে সেটা করে যাচ্ছে, রিপিটেটিভলি কাজ করে যাচ্ছে। ফলে আর্য শব্দের অর্থ একটা হয়েছে উপজীবিকা। যে দেখবেন অনেকে আছে যারা বিভিন্ন অফিসে ব্রাহ্মণ, কিন্তু পুজোর সময় তাদের ডাক পড়ে পুরোহিত, সে হয়তো পৌরোহিত্যটা করছে সিম্পলি একটা উপজীবিকার জন্য, অর্থ উপার্জনের জন্য করছে। সে হয়তো সেই কর্মযজ্ঞের সঙ্গে সরস্বতী পুজো বা লক্ষ্মী পূজা, যেখানে সম্পদের আরাধনা হয়, সম্পদ সংগ্রহের, উৎপাদনের মন্ত্র থাকে, সেই মন্ত্রের অর্থ ভুলে গিয়ে জাস্ট প্রথা হিসেবেই সে কাজটা করে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে, এরাও আর্য বলে বা পুরোহিত বলে বা ব্রাহ্মণ বলে, ব্রহ্মজ্ঞানী যারা নেই, অথচ একটা পৈতে ধরে চৈতন আছে আর একটা পৈতে আছে, ফলে তিনি ব্রাহ্মণ, তার ব্রহ্মজ্ঞান কিছু নেই। অর্থাৎ তিনি ওই পুনরাবৃত্তি করে চলেছেন ব্রহ্মচর্যার, এক ধরনের অনুকরণ প্রিয়তা। তো এই অনুকরণটা করাটাও তাকেও আর্যের এটাও একটা অর্থ। হ্যাঁ, যেমন আর্যা বলে আমরা বলি না, নামতাগুলোকে আর্যা বলা হতো এক সময়, অনেক গাণিতিক সূত্র, সেগুলো না বুঝে মুখস্থ করে আমরা করতে থাকি, সেটাকে আর্যা বলে। ওরকম আর্য বলে অনেকে নিজেরা দাবি করেন, আসলে তারা আর্য নন। তারা নতুন নতুন সৃজনমূলক কাজ করে তার ভেতরে আবর্তন কাজটা যদি না করেন, তাহলে তাদের আর্যত্ব নষ্ট হয়ে যায়। আর্য কোনো জাতি নয় যে এটা বংশ পরাক্রম হিসেবে জাতিগত পরিচয় বহন করে। আর্য হচ্ছে তারাই যারা নতুন নতুন সৃজনশীল কর্মে আবর্তিত হন, যুগে যুগে, সময়ে সময়ে। এইখানে আর্য শব্দের অর্থটা বুঝলে আর্য অনার্যের তর্কটা যখন হবে, তখন সেখানে আমরা পৌঁছতে পারবো। সেই জন্য আর্য সম্পর্কে বলে নিলাম। আমি রিযুক্ত কয়েকটা শব্দ আরো বলে নিই। হ্যাঁ, একদম। আমি একটা কথা বলি, হ্যাঁ, নারায়ণবাবু, বলুন আপনি তো বলুন। আপনি আপনার আর কি শব্দে তো আসবেন, আপনি যেগুলো আলোচনা করতে চান। হুম। তবে আপনি সেদিন ঋতু নিয়ে আলোচনা করছিলেন। তো আমি কি নিয়ে? ঋতু, ঋতু। ঋতু, হ্যাঁ, ঋতু ঋতুপর্ণ শব্দটা বলে নিয়ে নিই। আলোচনা করছি। হ্যাঁ, আমি ওটাই বলতে চাইছিলাম যে আপনি ঋতু নিয়ে আলোচনা করছিলেন, যদি ঋতুপর্ণটা নিয়েও আলোচনা করে দেন। হ্যাঁ, আরেকটা পর্ণটা খুব বলে নিই। গুরুত্বপূর্ণ ঋতুটা শব্দ বলেছি আছে। তো, পর্ণটা বলবো? পর্ণটা, হ্যাঁ, ওটা আর কি বলবেন? আমার আচ্ছা আরেকটা বলুন, প্রশ্ন আছে, আপনি আমি শেষ বলে করুন। নিই। বলছি যে আরো একটা শব্দ আর কি আমাদের জীবনের সঙ্গে প্রচন্ড রকমভাবে জড়িত, সেটা হচ্ছে ঋণ। এই ঋণ ঋণ, শব্দটা আমাদের সঙ্গে মানে আমরা সমস্ত কিছু এখন গাড়ি কিনতে গেলেও আমাদের ঋণ, বাড়ি কিনতে গেলেও ঋণ।
সবকিছুতে ঋণে চলছে। তো ঋণ ঋণের আছে। আসল ঋণ। অর্থটা কি? ঋণেই জীবন, কিন্তু আমরা হ্যাঁ, জন্মেই ঋণগ্রস্ত। বাবা-মার কাছেও ঋণী এবং মৃত্যু পর্যন্ত আমাদের ঋণ শোধ হয় না। তো এই যে ঋণ, ঋণের ব্যাখ্যাটা যদি আপনি দেন আরকি, যার কারণ বলছি সবাই তো বলছি ঋণে ঋণের চলছে। ব্যাখ্যাটা বলি, আগে ঋতুপর্ণটা বলে নিই। একদম, একদম। হ্যাঁ, ঋতুপর্ণটা, পর্ণ মানে হচ্ছে, আমরা দুটো রকম মানে, পর্ণ মানে পাতা হয়, পাতার আবার আমরা বলি না পতপত করে যে পাতাগুলো ঝরে পড়ে যায় হাওয়ায় কিছুক্ষণ পড়ার আগে, মাটিতে পড়ার আগে তারা ভাসতে থাকে। আচ্ছা, এই পাতার সঙ্গে আবার আমাদের মানুষের সমাজের সম্পর্ক আছে। আমরা বলি না পাত পেরে খাওয়া, সেখানেও কিন্তু এই পর্ণের কথাটা আছে। আর আগে তো থালা বাসন যখন ধাতুর আবিষ্কার হয়নি তখন থেকে পাতাতেই আমরা খেতাম। আমাদের পূর্বপুরুষরা ওই শাল পাতা, বড় বড় পাতা, কলা পাতা বা কচু পাতা, সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে ওগুলোকে শাল পাতাগুলোকে কি করা হতো, ওই কাঠি দিয়ে ছিদ্র করে সেলাইয়ের মতো করে বুনন করে শাল পাতার পাত্র তৈরি করা হতো। তার মানে যার পর্ণর মানে সেই জন্য একটা মানে হচ্ছে যার পাত নির্দিষ্ট আছে, যার ভোজনের, তার যে প্রাপ্য যে জীবিকা, পর্ণ মানে সেই জন্য জীবিকাও হয়। পর্ণ মানে পাতা যেমন হয়, হ্যাঁ, পর্ণের মধ্যে একটা পাতা আছে, মানে যার খাওয়ার অভাব হবে না, পাত পেরে খেতে পারবে। আর যে বেকার, সে অপর্ণা, তার তো পাত নেই, সে খাবে কি করে, বেকার। সেই জন্য অপর্ণা শব্দের একটা অর্থ হচ্ছে বেকার। আর পর্ণা হচ্ছে পর্ণের আধার। পর্ণা মানে তার পাত নির্দিষ্ট আছে, সে খেতে পারবে, সাকার, তার খাদ্যের অভাব হবে না, খাবারের অভাব হবে না। তো পর্ণ মানে সেই জন্য জীবিকাও হয়। জীবিকা থাকলেই তো আয় আছে, আয় থাকলেই আয় উপায় থাকলেই তো তার পাতের অভাব হবে না, তার অন্ন বস্ত্র সব জুটে যাবে। তো ঋতুপর্ণ, একজনের নাম ছিল ঋতুপর্ণ, আমাদের এখানকার একজন লেখকের নাম, মারা গেছেন, ঋতুপর্ণ ঘোষ, তার নামও ঋতুপর্ণ ছিল। তো ঋতু মানে আমরা আগেই শুনেছি ঋত, হ্যাঁ, আবর্তন তারিত থাকে, আবর্তনের মধ্যে যে তারিত হয় সব সময়, হ্যাঁ। তো সেটা নবরূপে, তারণটা যদি নবরূপ নেয় তাহলে ঋতু হয়। আমরা ওটাকে বলছি পর্যায়ক্রম। আবর্তনটা এক পর্যায়ের পরে আরেক পর্যায়, প্রতি বছরই মরশুমি যে ব্যাপারটা, তো সেই মরশুমি ব্যাপার বা পর্যায়ক্রম বা আবর্তনশীলতা, এই সবগুলো মানেই একসাথে মিলে ঋতু হয়। সে ঋতু পর্ণ, পর্ণ জীবিকা হলে পরে এবার এটা দিয়ে তাকে একটা একটা নাম করা হয়েছে ঋতুপর্ণ, দুটো আলাদা শব্দকে মিলিয়ে। অযোধ্যা রাজার নাম ছিল ঋতুপর্ণ, এক রাজা। তো তিনি অশ্বচালনা জানতেন, কিন্তু অক্ষক্রিয়া এবং অঙ্ক বিদ্যায় পারদর্শী ছিলেন না। অক্ষক্রিয়া মানে দেওয়া নেওয়া করে, যেটা পাশা খেলা, যেটা মানে এপাশের মাল ওপাশে বিক্রি করা, অন্যের কাছে ইম্পোর্ট এক্সপোর্ট করা, এই সব কাজে উনি দক্ষ ছিলেন না, কিভাবে করতে হয়, আর তার সেই মূল্যমান কিভাবে ঠিক করবে, সেই মূল্যের হিসাবপত্র কি করে রাখা হবে, হ্যাঁ, এইগুলোর কাজে উনি অদক্ষ ছিলেন। এখন ঋতুপর্ণের কাছে নল বাহুক সেজে, বাহক যদি নবরূপ নেয় তাকে বাহুক বলে, মানে সারথীকে বাহুক বলা হয়। নল রাজা অভিশপ্ত হয়ে তিনি উজ্জয়িনী ছেড়ে, উজ্জয়িনী না, হ্যাঁ উজ্জয়িনী হবে, নল দময়ন্তীর কাহিনীটা উজ্জয়িনী না, উজ্জয়িনীতে হবে। তো উনি নল বিতাড়িত হয়েছিলেন অভিশাপে। দময়ন্তীর বিবাহ ঘোষণা করা হয়েছে। তো সেই বিবাহ তার সঙ্গে মিলিত হতে চান, বিবাহ করতে চান, কিন্তু উনি পালিয়ে চলে এসেছেন ঋতুপর্ণের কাছে। আর নল কি জানতেন, অক্ষবিদ্যা আর অঙ্কবিদ্যাটা খুব ভালো জানতেন, অশ্বচালনা জানতেন না। তো উনি ঋতুপর্ণকে বললেন, একটু মিথ্যাচার করেছিলেন, যে দময়ন্তীর বিবাহ হচ্ছে, আমাকে সেখানে যেতে হবে, সময় নেই, একদিনের মাত্র সময় আছে, তা আপনি যদি আমাকে পৌঁছে দেন তাহলে খুব উপকৃত হই। তো ঋতুপর্ণের ইচ্ছা, আর ঋতুপর্ণকেও আকৃষ্ট করেছে যে আর দময়ন্তীর স্বয়ংবর হবে, আমি সেখানে যাব। ঋতুপর্ণেরও ইচ্ছা দময়ন্তীকে বিয়ে করা। তো এই এবার একদিনের মধ্যে পৌঁছতে হবে উজ্জয়িনীতে। তো সেখানে যেহেতু অশ্বচালনায় জানতেন, দক্ষ ছিলেন ঋতুপর্ণ, একদিনের মধ্যেই তাকে পৌঁছে দেন। কিন্তু ওই পথিমধ্যে ওরা এই যে বিদ্যাটা জানতো সেগুলোর আদান প্রদান করে। নলকে যেটা ঋতুপর্ণ জানতো সেটা বুঝিয়ে দেয়,
এবং নল ও দক্ষ পাশা খেলা এবং হিসেব রাখার বিদ্যা টিদ্যাগুলো শিখে নেয়। ওখানে পৌঁছে তো এবার স্বয়ম্বর সভায় তো ওরা দুজনের তো আগে থেকেই পরিচয় ছিল, একটা অভিশাপ্ত ছিল বলে সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়েছিল, কিন্তু ওদের বিয়ে হয়, কিন্তু সেটা মিথ্যাচারের জন্য একটু রাগও হয়, কিন্তু ঋতুপর্ণ সেটা মেনে নেয় যে ওদের দুজনের প্রেম ভালোবাসা দেখে মেনে নেয়। তো এইভাবে কাহিনীটা আছে, ঋতুপর্ণের প্রসঙ্গটা এইভাবে এসেছে। তো সরি, আমার এই কাহিনীটা বেশি বলা উচিত হয়নি, ঋতুপর্ণের কাহিনীটা ইন্টারেস্টিং বলে বললাম। ঋতু এবং পর্ণ মিলে দুটো অর্থ তো আমরা পরিষ্কার করেছি। আচ্ছা, আমি অন্য শব্দে চলে যাই। আপনি আরেকটা কি বললেন, ঋণ শব্দটা না? আচ্ছা, ঋণের ভেতরে ঋয়ের সঙ্গে মূর্ধন্য যুক্ত করা। মূর্ধন্যটা আপনারা জানেন যে আগেই বলেছি আমরা যে এটা ট বর্গের শেষ বর্ণ, ওটা কি বলে, নাসিক্য বর্ণ বলে, সানুনাসিক বর্ণ। ওটা আধা স্পষ্ট আধা আধা অস্পষ্ট, কিছুটা ব্যক্ত, কারণ মূর্ধন্য দিয়ে সেই জন্য অস্পষ্ট বলে তাকে দিয়ে কোনো শব্দ তৈরি হয় না, আপনারা জানেন। এবং মূর্ধন্য এটার মধ্যে রহস্যময়তা অনেকটা রয়েছে, দন্তন্য এবং মতের রহস্যময়তা অনেক কম, কিন্তু মূর্ধন্যতে রহস্যময়তা ভর্তি। রহস্যময়তাটা কিরকম? ঋণের রহস্যটা হচ্ছে যে ঋণ আমরা যেটা বলি, যেটা এই যে লোন দেওয়া ঋণ, আমরা তো নানান রকম ঋণ নিয়ে জন্মাই। পিতামাতা আমাদের এই পৃথিবীতে আমাদেরকে ভূমিষ্ঠ হতে সাহায্য করেছেন, তারাই আনয়ন করেছেন, তো তাদের কাছে আমাদের ঋণ আছে, এটাকে বলে পিতৃমাতৃ ঋণ। আরেকটা হচ্ছে যে সমস্ত সম্পত্তি আমাদের পূর্বপুরুষ সূত্রে এবং পিতামাতার সূত্রে আমরা যেটা উত্তরাধিকার হিসেবে পেয়েছি, সেই ঋণ শোধ করা, তাদের কাছে আমরা ঋণী। একটা হচ্ছে বংশগত কারণে ঋণী, আমাদের আমাদের জন্ম দেওয়ার জন্যে। আরেকটা হচ্ছে যে সম্পত্তি জন্মের সাথে সাথে আমরা যে পিতামাতার অবর্তমানে আমরা যে সম্পত্তির উত্তরাধিকার হচ্ছি, সেই সম্পদের দেবঋণ বলা হয় এটাকে, কারণ ওরা আমাদের দিয়েছেন এই সম্পদগুলো, ফলে এটা দেবঋণ বলা হয়। দেবন করা, যে দেবন থেকে ত্রাণ হয়, যিনি এরকম ত্রাণ করেন তাকে দেবতা বলা হয়। আমরা দেবন ক্রিয়াটুকুতে পর্যন্ত আছি, দেবতাতে এখন যাওয়ার দরকার নেই। দেবতা বলতে কোনো ঐশ্বরিক অলৌকিক কোনো গড নয়। দেবতা বলতে আমরা বুঝি যিনি দেবন করেন এবং যে দেবনের ফলে আমাদের কল্যাণ হয়, মঙ্গল হয়, আমরা ত্রাণ লাভ করি, সেটাকে বলা হয়, তাদেরকে বলা হয় দেবতা। তো এই দেবঋণ আমাদের নিয়ে আমরা জন্মেছি। আরেকটা হচ্ছে আমাদের ঋষি ঋণ, অর্থাৎ আমাদের ভেতরে যে জন্মের পর থেকেই আমাদের মস্তিষ্ক বিকশিত হতে হতে এর ভেতরে কি বলবো, জিনের ভেতরে এমবেডেড হয়ে থাকে, যেটা সময়ের সাথে সাথে বয়স বাড়ার সাথে সাথে আমরা পারিপার্শ্বিক জ্ঞানটা যখন আয়ত্ত করি, তখন দেখা যায় আমাদের পূর্বপুরুষের যে সঞ্চিত জ্ঞান, সেগুলো আমাদের মেমোরি সেলে অবচেতনে থেকে যায়, সেইগুলো বিকশিত হতে থাকে। অর্থাৎ এই ঋণটা শুধুমাত্র আমরা অর্জন করেছি এরকম না, আমরা যে জ্ঞান এখন পাচ্ছি, এই যে পুঁথি পড়ছি, এগুলো সব তো পূর্বপুরুষদের। তাই তো? হ্যাঁ, এগুলো তো পূর্বপুরুষের। এই যে হরিচরণ বন্দ্যোপাধ্যায়, এই যে কলিম খান মারা গেছেন, তাদের জ্ঞান সম্পদগুলোই তো আমরা ধারণ করছি। আরো আগে সেই আপনার ভর্তৃহরি, পানিনি, যাস্ক, এরা তো পূর্বপুরুষের, হাজার হাজার বছর ধরে সেই জ্ঞানগুলোই তো আমরা আহরণ করে আমরা নিজেদেরকে জ্ঞানী মনে করছি, পণ্ডিত মনে করছি। আসলে তো সব পূর্বপুরুষের ঋণ। তো সেই ঋণ শোধ করতে হলে আমাকে জ্ঞানী হতে হবে। এই জ্ঞান জগতে কিছু একটা অতিরিক্ত কিছু জ্ঞান আমাকে অর্জন করে সেটা দিয়ে ঋণ শোধ করতে হবে। আসলে ঋণ কথার মধ্যে এই রহস্যময়তা আছে। ঋণ হচ্ছে যেটা আমি ঋণ নিয়েছি, সেটা পর্যায়ক্রমে ঋণটা তো আছে কথাটা, এ তো আবর্তিত হবে এবং রহস্যমূলক ভাবে তার বৃদ্ধি ঘটবে। ওই রহস্যমূলক বৃদ্ধি ঘটবে, অর্থাৎ ঋণ তাড়িত হলেই সে ঋণের পরিমাণ বাড়তে থাকবে। এটাই মূর্ধন্য দিয়ে বোঝানো হয়েছে। ঋণের যে মূর্ধন্য, এর মধ্যে কি হচ্ছে, আবর্তন, যে ঋণের যে অঙ্কটা, ওই যে পিতৃমাতৃ ঋণ, দেব ঋণ, ঋষি ঋণ, এই ঋণগুলো প্রতি বছরই বাড়ছে। কিন্তু আমরা যদি পূর্বপুরুষের সেই ঋণ শোধ করতে চাই, সেটা অবশ্য তর্পণ শব্দে আমরা যাব। অর্পণের মধ্যেই তর্পণটা লুকিয়ে আছে। তর্পণের প্রথম তয় হসন্ততে আমি তাড়িত হব, ত্রাণ লাভ করব, যদি আমি অর্পণ করি। তয় হসন্ত যোগ অর্পণ, তবে তর্পণ হয়। অর্পণ তো পূর্বপুরুষ নেবে না, সে তো ঋণ দিয়ে গেছে। অর্পণটা দিতে হবে উত্তর পুরুষকে, অর্থাৎ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমি কি রেখে যাচ্ছি। যে সম্পদ পেয়েছি সেটা তো থাকবেই, তার সঙ্গে অতিরিক্ত যে অর্জন করে যুক্ত করব, সেটা যদি আমি দিতে পারি, তবেই আমার
অর্পণ হবে, যথাযথ ঋণের তর্পণ হবে, ঋণ আচ্ছা, পরিশোধযোগ্য তাহলে হবে। এই তাহলে এটাই তর্পণের মধ্যে, দাঁড়াচ্ছে। অর্পণের ভেতরে ঋণ রয়েছে। অর্পণ শব্দের ভেতরে, তর্পণ শব্দের ভেতরে ঋণটা রয়ে গেছে। ঋণের ভেতরে কি আছে? আবর্তন আছে। আর আবর্তনের ফলে যে পরিণাম হয়, যে অতিরিক্ত বৃদ্ধি হয়, অর্থাৎ ১০০ টাকা যদি আমি ঋণ নিই, তাহলে আমার ১০০ টাকাটা সমাজের স্বীকৃত নিয়ম অনুযায়ী ১১০ টাকা বা ১০৯ টাকা বা ১০৬ টাকা, এই 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 যে এটাই হচ্ছে রহস্য, যে ঋণ সবসময় বাড়তে থাকে, যা বাড়ে সেটাকেই ঋণ বলা হয়। আমি যা নিয়েছি সেটা যদি আমি নিয়ে থাকি ঋণ হিসাবে, ঋণ যদি কারো কাছ থেকে, সেটা আমার বাড়তেই থাকবে, কিন্তু সেই ঋণ আমাকে যত তাড়াতাড়ি সম্ভব অর্পণ করে শোধ করতে হবে বা তর্পণ করতে হবে, ভবিষ্যৎ প্রজন্মের হাতে তুলে দিতে হবে। এই দায়বদ্ধতা এই ঋণ শব্দের মধ্যে আছে। ঋণ অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ শব্দ, সামাজিক ন্যায় নীতিবোধের মধ্যে সঙ্গে জড়িত, নৈতিকতার সঙ্গে, এবং এর সঙ্গে আইনগত দিকও জড়িত আছে, আপনারা জানেন সেগুলো। আচ্ছা, তাহলে আরেকটা কি আমরা এইটুকু হ্যাঁ, বুঝলাম আর কি, হ্যাঁ, যে ঋণ নেওয়া এবং ঋণ পরিশোধ করা দুটো কিন্তু আর কি, মানে কি একটা অঙ্গাঙ্গী ধারা। ভাবে জড়িত। হ্যাঁ, একটা ধারা আর কি, আমরা নিই উত্তরপুরুষের কাছ হ্যাঁ, থেকে, এবং আমাদের ঋণ পরিশোধ করতে হবে। যে ঋণটা নিলাম সেটা আত্মীকরণ করে তার সঙ্গে আরো নিজের কিছু যোগ করে আমাদের সেটা আমাদের ঋণটা শোধ এই হবে না। ঋণের মধ্যে যে পূর্বপুরুষের কাছ রহস্যটা, থেকে বাড়তিটা, নিলাম, সুদটা কোথায়, ইন্টারেস্ট ভ্যালুটা কোথায়, সেইটা সেটাই আমাকে হচ্ছে যুক্ত আমরা করে। নিজেদের যুক্ত করে তারপর আমাদের উত্তরপুরুষকে দিতে হয়। আমরা পূর্বপুরুষের কাছ থেকে নিচ্ছি, সরি আমি একটু বলতে ভুল করেছি, পূর্বপুরুষের কাছ থেকে যেটা নিচ্ছি সেটা নিয়ে আমি অ্যাবজর্ব করছি, তারপরে তাতে সুদের মতো আর কি নিজের কিছু দিচ্ছি, উত্তর তারপর পুরুষের হাতে সেই ঋণ আসল আর সুদ সহ ফেরত দিতে হবে দিতে উত্তর হবে, পুরুষ। তবেই আমি ঋণ মুক্ত হতে ঋণ পারবো, মুক্ত তাই তো? হব। Yes. আচ্ছা। এটা অর্পণ এবং তর্পণ শব্দের ভেতরে এটা আরো ভালোভাবে ব্যাখ্যা করা আছে। তর্পণের ভেতরে ঋণ আছে, অর্পণের ভেতরে ঋণ আছে। অর মানে যতক্ষণ না আমরা যে জ্ঞান নিচ্ছি, যেটা যতক্ষণ না দান করছি, ততক্ষণ আমরা কিন্তু তাহলে ঋণ মুক্ত হতে পারছি না, না। ঋণ মুক্ত আমরা নয়। শুধু জ্ঞান আমরা ঋণী। অর্জন করলে হবে না, সেটাকে দানও করতে হবে, খুবই হুম, প্রয়োজন সেটা। পরিশোধ করতে হবে। একদম। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর আচ্ছা, করে রিজু আপনি শব্দটা বলে নিই, রিজু শব্দটা বলে নিচ্ছি। উম, রিজনন করা হচ্ছে রিজ। আবর্তনমূলক গতিতে যদি থাকি, তার একটা বাড়বৃদ্ধি হবে। ওই রি যেমন আবর্তিত হলে তার সম্পদ উৎপাদন হবে, জনন হবে, কিছু না কিছু আবর্তনমূলক সভ্যতায়। আমি যদি একই কাজ প্রতিদিন করি, আমার দক্ষতা হবে, সেই দক্ষতা থেকে আমি আরো বেশি উৎপাদন করতে পারবো, এরকম একটা স্বাভাবিক বাড়বৃদ্ধি হয়। তো সেই জনন করা, সেই জননটা এবার নবরূপে উত্তীর্ণ হবে। বর্গীয় জয় রস্যু আছে রিজু শব্দে। এই রস্যু দেওয়া মানে হচ্ছে জননের যে ফল, জনিত যেটা পাবো, জনিত হিসেবে, জননের ফল হিসেবে, অর্থাৎ উৎপাদন যেটা হবে, সেইটা আমি যে পাবো সেটা নবরূপে উত্তীর্ণ হবে। নবরূপ তখনই হবে যদি আবর্তনের গুণগত পরিবর্তন করি, তাহলে জননটাও নতুন রূপ দেবে এবং জননেরও নবরূপ লাভ করবে। ফলে রিজু তবেই আবর্তনটা ঊর্ধ্বমুখী হবে, রিজু হয়ে উঠে উঠবো, তার ফলটা, আবর্তনের উৎপাদন ফসলটা রিজু হয়ে সোজা উপর দিকে উঠবে, অর্থাৎ ঊর্ধ্বগতি হবে। এরকম আবর্তিত হয়ে যদি আমি জনন করতে থাকি, আর আমি যদি আবর্তন হয়ে এক জায়গায় স্থির থাকি, তাহলে রিজু হব না। আমি ওই একটা সার্কেলের মধ্যেই আটকে থাকবো। জনন করতে করতে জয়ের নবরূপ হচ্ছে রিজু হয়ে যাওয়া, সোজা হয়ে দাঁড়ানো। ব্যাপারটা বোঝা গেল? অর্থাৎ ঊর্ধ্বমুখী হওয়া। যখন জননটা, উৎপাদনটা ঊর্ধ্বমুখী হবে, তখনই রিজু হতে পারবো আমরা। আচ্ছা, রিভুটা হচ্ছে আবর্তন করতে করতে আবর্তনের ফলটা বহন করতে করতে আবার হয়ে যাচ্ছে, মানে ভাতিযুক্ত, ঔজ্জ্বল্য, দীপ্তি প্রকাশ পাচ্ছে। এবার সেটা কখন হয়, এবং সেই ভটা নবরূপ লাভ করে ভাতিযুক্ত হয়ে কখন হয়? বিশেষ করে যখন দেখা যায় কোনো একটা সংস্থা পরিচালনার সময়, পরিবার পরিচালনায় হতে পারে, সমাজ পরিচালনার ক্ষেত্রে হতে পারে। দেখা গেল যে সবচেয়ে বড় রাজা বা সরকার খুব ভালোভাবে সরকার চালাচ্ছিল, হঠাৎ করে সেই সরকারে সেই যিনি ভালোভাবে চালাচ্ছিলেন, তিনি কোনো কারণে অসুস্থ হয়ে পড়লেন বা তার মৃত্যু হলো। তখন একটা শূন্যতা হলো। তখন সেই তার অবর্তমানে তার যারা সহযোগী যারা ছিলেন, আশেপাশে যারা ছিলেন, যাকে প্রত্যক্ষ করেছেন, সেই রকম যে দক্ষ যারা থাকেন, যে চিফ এক্সিকিউটিভ অফিসার, যিনি পরিচালনা করছেন উৎপাদন যজ্ঞ বা কর্ম,
দেখা গেল তার যারা ডেপুটি আশেপাশে আছেন তাদের ভেতরে অনেকে আম, আম, ওই ওই অভিজ্ঞানটা তাদেরও আছে। তাদের মধ্যে একজন কাউকে হঠাৎ ওই আপদের বিপদের সময় যখন একটা ভ্যাকুয়াম তৈরি হয়ে গেল, তখন তিনি আবির্ভূত হলেন ভ নবরূপে, রিভু হয়ে গেল। এটা ইংরেজিতে REVE বলে একটা শব্দ আছে, রিভ। এই যারা এইভাবে একটা সংস্থা বা পরিচালনের যখন শূন্যতা আসে, প্রধানের যখন মৃত্যু হয় বা অপসারিত হয় বা কোনো কারণে তার অবর্তমানে, তখন যারা তার সহযোগী যারা, তাদের মধ্যে কেউ কেউ এসে যখন সেই ভূমিকায় নবরূপে উত্তীর্ণ হয়ে তিনি পরিচালনা করতে শুরু করেন, তখন তাকে রিভু বলা হয়। তিনি আবর্তিত হতে থাকেন, ভজনন করতে থাকেন এবং নবরূপে উত্তীর্ণ হন, কারণ তিনি ইতিমধ্যেই এই দক্ষতার সঙ্গে পরিচিত ছিলেন। তার মাথার উপরে যিনি ছিলেন তার কাছ থেকে তারা অনেক কিছু জ্ঞান অর্জন করে ইতিমধ্যেই দক্ষ হয়ে গেছে। নারায়ণ রিভু বাবু, শব্দটা এইভাবে বলা আছে, আমি বলছি। হ্যাঁ আপনি আমি অনুরোধ করব রিভু শব্দটা আলোচনা করেই আর এই কি যে আজকে। রিয়ের পুনরাবৃত্তিমূলক জ্ঞান কর্মের বাস্তবায়ন নবরূপে উত্তীর্ণ যাহাতে, কিংবা যাহার প্রয়োজনে পরিচালক রূপে দেখা দেন, যাহারা প্রয়োজনে পরিচালক রূপে আবির্ভূত হন, তাদেরকে রিভু বলা হয়। অভিজ্ঞ কর্মপরিচালক, একজন আচ্ছা, অভিজ্ঞ সত্যিকারের যোগ্য উপযুক্ত পরিচালক যখন হঠাৎ করে অপসারিত হন বা তার অভাব অনুভূত হয়, তখন তার আশেপাশের থেকে যারা উঠে এসে সেই সেই দক্ষতায় নিয়ে তারা যখন পরিচালকের ভূমিকায় অবতীর্ণ হন, তাদেরকে রিভু বলা হয়। ইংরেজিতে বলা হয় রিভ, ধন্যবাদ REVE। আপনাকে নারায়ণ বাবু। হ্যাঁ, বলছি বলুন। যে আজকের আমাদের সময় নেই, সময় শেষ আচ্ছা, হয়ে গেছে। আমাদের একটা দরকারি প্রশ্ন ছিল, মানে হ্যাঁ, আমাদের প্রশ্নটা দর্শক পরের দিন করে বন্ধু, দেবো। হ্যাঁ, যদি হ্যাঁ আজকে তো সময় আমাদের নেই। দর্শক বন্ধু রুবিবিন্ত মনোয়ার একটা প্রশ্ন রেখেছিলেন, কার্য হ্যাঁ, আর কার্য, একটা হ্যাঁ, জফলা যুক্ত একটা জফলা বিহীন। তো এটা সেই বড় প্রশ্নটা আলোচনা। আমরা, এটা আমার মনে হয় আজকে অল্প পরিসরে না করে এটা বড়, আমি ভেবে রেখেছি এটা আমি আজকের এখনো আর বলতে সময় পারি, নেই। কিন্তু কি তো সময় দিতে দিতে পারবেন? আমি না, শুরু করতে আজকের আর পারি। একদমই সময় নেই। তো আমি আচ্ছা, অনুরোধ করব এবং আমাদের দর্শক বন্ধু রুবিবিনতে মনোয়ারকেও অনুরোধ করব যে আপনি আগামী পর্বে থাকুন। আগামী পর্বে অবশ্যই নারায়ণবাবু আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেবেন। আজকের আর সময় হলো না, তার জন্য দুঃখিত। আমাদের দর্শক বন্ধু সঞ্জীব নিয়োগী এবং ইসরাত জাহান দুজনকেই অনেক অনেক ধন্যবাদ। অন্য দর্শক বন্ধুদেরও ধন্যবাদ। আপনারা সঙ্গে থাকুন। নারায়ণবাবু, আজকের আমাদের একদমই সময় নেই। আজকে আমাদের রাখতে হচ্ছে। ধন্যবাদ আপনি আমাকে এবং সহ্য দর্শক করার জন্য। বন্ধুরা ভালো থাকুন, আমাকে সুস্থ সহ্য থাকুন। করার জন্য, মানে আমি তো অগোছালো ভাবে একেবারেই বলি। নয়, একদমই নয়। আপনি খুব সুন্দর করে বলেন। যেমন আজকে ঋণ শব্দটা, আমাদের এমন কোনো মানুষ নেই যে আর কি পিতৃপুরুষের বা মাতৃপুরুষের যে পূর্বপুরুষের ঋণ সেটা তো ছেড়েই দিলাম। এমনি আমাদের মোটা দাগের যে জীবনের চলার জীবনে যে ঋণ, সেই ঋণযুক্ত আমরা প্রত্যেকেই। অতএব ঋণে ঋণ শব্দটা আবর্তিত হয়ে আছি, এত ঋণের আবদ্ধ একদম আমরা, ঋণের ভেতরে আবর্তিত। ঋণের জালে একেবারে জড়িয়ে আছি আমরা। আসলে আমরা সেটাই। প্রত্যেকেই ঋণের জালে জড়িয়ে আছি, কেউ ঋণমুক্ত নই। তো সেটা আপনি খুব এই সুন্দর করে বিশ্ব ব্যাখ্যা প্রকৃতির করেছেন, কাছেও খুব ঋণী ভালো আমরা, লাগলো। বিশ্ব একদম তাই। প্রকৃতির কাছেও ঋণী আমরা। তো ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানানোর ভাষা নেই। আপনি এমনি ভাবে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদেরকে এমনি ভাবেই আর কি বিভিন্ন শব্দের আর কি আলোয় আমাদের নতুন করে আর কি জ্ঞানচক্ষু উন্মিলন করতে সাহায্য করুন। ঋ আসলে একটা খুব গুরুত্বপূর্ণ বর্ণ, আর সব বর্ণই গুরুত্বপূর্ণ। যারা বলছেন এই বর্ণগুলোকে ফেলে দিতে, ঋ, তারপরে ডয় শূন্য র, ঢয় শূন্য র, মূর্ধন্য, তারপরে অনেক বর্ণের কথাই বলেছেন তারা, ফেলে দিচ্ছেন। জফলা, এগুলো ফেলে দিতে বলছেন। জফলা মানে তো দ্বিত্ব আসলে। যেমন আমরা যদি বলি আঢ্য বা জাড্য, আসলে ডয়ের দ্বিত্ব হচ্ছে অ্যাড্রেস। বলতে গিয়ে আমরা দুটো ডি বলতে পারি, আহ, আহ, মানে অ্যাড্রেস, এবং তারপরে অ্যাড্রেস বানানে আবার পরের শর্ট আউট ডাবল করতে হয়। আহ, আহ, ডয় ডয় রফল। নারায়ণ বাবু, আপনার কথা শোনা যায়। নারায়ণবাবু, আমরা আগামী পর্বে আসছি আবার। কোন একটা নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, সেই জন্য কথা শুনতে পাচ্ছি না। পরের হ্যাঁ, দিন আলোচনা হবে এটা নিয়ে, কার্য একদম কার্য। পরের দিন আলোচনা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি আপনাকে এবং দর্শক বন্ধুদেরকে। ঠিক আছে, নমস্কার। নমস্কার।